সুতরাং এই যে বাংলার ক্ষমতা পাওয়া বিজেপির কাছে একটা মানে একটা অধরা স্বপ্ন, দীর্ঘদিনের লালিত একটা স্বপ্ন, বাংলার ক্ষমতা পাওয়া, সেটা এই মুহূর্তে বিজেপি জয় করে ফেললো। কি এর প্রভাব পড়তে পারে? এবং এই যে আলোচনা আপনি শুনলেন এতক্ষণ ধরে, যে সমস্ত সমীকরণ উঠে এলো, সে ব্যাপারেই বা কি বলবেন? প্রথমে রাজনীতির রাজ্য স্তরের রাজনীতির কথা বলি, তারপরে ওটা বলবো সংক্ষেপে। আমি অন্য সকলের মতোই এখানে মনে করি যে এসআইআর খুব বড় ফ্যাক্টর। আমি 1989 সাল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত লোকসভা এবং বিধানসভা নির্বাচন দেখেছি, এবং অধিকাংশগুলোতে কলকাতা শহরে ঘুরে ঘুরে একই জায়গায় বছরের পর বছর প্রত্যেক ভোটে গিয়েছি। লোকসভা বিধানসভা মিলিয়ে ওই সময় থেকে 15টা অন্তত ইলেকশন হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে রিগিং হতো, সিপিএম আমলেও হতো, তৃণমূল কংগ্রেস আমলেও হতো। সেটা দুটো আগেও বলেছি আমি, সেটা ছিল দুটো রাজনৈতিক দলের মধ্যে লড়াই। এইবার সেই লড়াইটা অত্যন্ত অসম লড়াই পরিণত হয়েছিল, কারণ একদম এটা নিয়ে বসে ডিজিটাল প্রযুক্তির সুযোগ নিয়ে ইলেকশন কমিশন নিজে এই রিগিং এর অংশ হয়ে গিয়েছে ভোটের বহু আগের থেকেই। শান্তনু বললেন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডিস্ট্রিবিউশনটা। 27 লাখের বড় সংখ্যাটাতে খুব কিছু আসে যায় না। এই ডিলিমিটেশন করে এরকম ভাবে কনস্টিটিউয়েন্সি গুলো জম্মু কাশ্মীরে করা হয়েছে, যার ফলে কি হয়েছে, যে সিট গুলো আমরা আগে বিজেপি এমনিতেই হারার কথা, সেখানে বিজেপি বিরোধী ভোটগুলোকে যুক্ত করে দেওয়া হচ্ছে। যে সিটগুলো বিজেপি জিততেও পারে সেখান থেকে বিজেপি বিরোধী ভোটকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি বিরোধী ভোট পশ্চিমবঙ্গে চিহ্নিত করা খুব সোজা, অন্য রাজ্যের থেকে সোজা, কারণ মুসলমানের সংখ্যা বেশি। মুসলমান বিজেপিকে ভোট দেবে না, কোনো কারণ নেই ভোট দেওয়া। তাহলে এইভাবে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আজকে আমরা কথা বলতে পারছি না, কারণ কনস্টিটিউয়েন্সি ওয়াইজ সেই রেজাল্টটা আমাদের কাছে নেই। কোন কেন্দ্রে কত ভোটার বাদ গিয়েছে এবং জয়ের মার্জিনটা কত, এই দুটো তথ্যকে পাশাপাশি রেখে রাখলে বোঝা যাবে যে এসআইআর এর প্রভাব ঠিক কতটা। আমি একটা উদাহরণ দিচ্ছি, সুজাপুর বিধানসভা কেন্দ্র, এখানে প্রথম যখন ড্রাফট লিস্ট বেরোলো তখন 99.5% ভোটার তারা ছিল ম্যাপড, অর্থাৎ 2002 সালে তারা হয় নিজেরা ভোটার ছিল, অথবা 2002 সালের কোনো ভোটারের সঙ্গে তার প্রত্যক্ষ রক্তের সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। আর যখন অ্যাডজুডিকেশনের প্রশ্ন এলো তখন দেখা গেল ওই কনস্টিটিউয়েন্সি 50% বেশি ভোটার অ্যাডজুডিকেশনে চলে গিয়েছেন। এখান থেকে যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে এই যে, প্রমাণ হয় বলবো না, সন্দেহ করার খুব গভীর কারণ থাকে, এটার মধ্যে একটা প্রাতিষ্ঠানিক কারচুপি আছে। সাংবিধানিক প্রতিষ্ঠান যখন কারচুপি করে তখন আমার দৃষ্টিতে সেটা অনেক বড় অন্যায়, কারণ আমাদের তার কাছে যাওয়া ছাড়া উপায় নেই। আজকে মানুষের রাজনৈতিক দল তৃণমূলকে পছন্দ না হলে বিজেপির কাছে যাবে, বিজেপিকে পছন্দ হলে কংগ্রেসের কাছে যাবে, অনেকগুলো রাজনৈতিক দল আছে, আমার চয়েস আছে। বাট আই ডোন্ট হ্যাভ টু ইলেকশন কমিশনস টু চুজ ফ্রম, আই ডোন্ট হ্যাভ টু সুপ্রিম কোর্ট টু চুজ ফ্রম। এই জন্য এই অন্যায়টা কত বড় অন্যায় সেটা বারবার বলা দরকার। অনেকবার বলেছি, আরো একবার এটা বলা দরকার। এটা না বলে, এই আলোচনাটা না করে পশ্চিমবঙ্গের এবারে ভোটের রেজাল্ট সম্পর্কে কোনো আলোচনা করা যায় না। এরপরে তবে দ্বিতীয় প্রসঙ্গে আসছে, সারা দেশে। হ্যাঁ দেখো, পশ্চিমবঙ্গে এটাকে দুটো দৃষ্টিভঙ্গি দেখা যায়। বিজেপি সারা দেশে যে ফ্যাসিবাদী চরিত্র, এই যে সর্বশেষ যে মহিলা সংরক্ষণের নাম করে সারা দেশের লোকসভার গঠনটাকে এমন ভাবে বদলে দেওয়া যাতে বড় রাজ্যগুলোর সিট অনেক বেশি বেড়ে যায়, ছোট রাজ্যগুলো, জনসংখ্যায় কম রাজ্যগুলো তাদের গুরুত্ব অনেক কমে যায়, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রভাব কি হতে পারে এই মুহূর্তে এক্সট্রাপোলেট করে বলে দেওয়া যায়। বিজেপির অনেক বেশি সুবিধা হবে। এই ধরনের খুব দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা, যার কথা নির্মল্য খুব চমৎকার ভাষায় বলে গেল, বিজেপি একটা রুথলেস পার্টি এবং তাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে, তারা চলে নির্মল্য ভাষায় কালচারাল বিজেপি, পলিটিক্যাল বিজেপি, আর জানি কি বললাম বলে গেলাম, যাই হোক, হ্যাঁ রিলিজিয়াস বিজেপি, এই তিন বিজেপির কথা যে বলে গেল একদম সত্যি কথা।
এখন এই প্রবণতাটা আটকানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ একটা বড় দায়িত্ব পালন করবে, এটা সারা দেশে বহু মানুষের আশা ছিল। বাঙালিদের মধ্যে অনেকের আশা ছিল, যাদের আমরা এখানে আসি, আমরা এখানে আলোচনা করি, যেমন এখানে আমরা বসে আছি, হয়তো অনেকেরই আশা ছিল। এটা হচ্ছে একটা দিক। উল্টা দিকে আমি বলবো, পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছেন, প্রত্যয় অভয়াকাণ্ডের কথা বললো, আমি শিক্ষায় দুর্নীতিটাকে খুব বড় জোর দেব। শিক্ষায় দুর্নীতিটা এমন পর্যায়ে গিয়েছে, একেবারে ভিজিবলি একজন মন্ত্রীর বান্ধবীর বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, ও সেটাকে যথেষ্টভাবে দেখানো হয়েছে, যাতে মানুষের মনে খুব বেশি দাগ কেটে থাকে। তারপরে এই যে 26,000 লোকের চাকরি গিয়েছিল শিক্ষক শিক্ষাকর্মীর, আমরা জানি যে সুপ্রিম কোর্টের কাছে ব্যাপারটা যেভাবে গিয়েছিল, তাতে 7,500 মতো, যতদূর মনে পড়ছে, যারা যারা নির্দিষ্টভাবে দোষী, বাকিদের ক্ষেত্রে তারা দোষী কি না চিহ্নিত করা যাচ্ছিল না। নির্দিষ্ট করে চিহ্নিত দোষীদের বাঁচানোর জন্য রাজ্য সরকার এবং রাজ্য সরকারি প্রতিষ্ঠানগুলো, মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ইত্যাদি, স্কুল শিক্ষা কমিশন ইত্যাদি, এরা দিনের পর দিন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এই দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য সওয়াল করে গিয়েছে। যার ফলে যারা ঘুষ ঘাস দিয়ে চাকরি পায়নি, যোগ্যতা একটা শিক্ষকের চাকরি পেয়েছিল, পশ্চিমবঙ্গে কাজ নেই, চাকরি পাওয়া খুব কঠিন, সেই চাকরিগুলো তাদের তারা গেছে তাদের। আমি কয়লা চুরি, বালি চুরি এসবের কথা বলছি, এগুলো খুব বড় আকারের চুরি, তো ওতে সাধারণ মানুষের প্রত্যক্ষভাবে কিছু আসে যায় না। কয়লা কোথা থেকে চুরি হচ্ছে, বালি কোথায় চুরি কোথায় যাচ্ছে, ও কিছু লোকে জানতে পারে। যদি এগুলো এত বড় আকারে চুরি, যেগুলো একটা কর্পোরেট সংস্থার মধ্যে পরিচালনা না থাকলে হয় না। শান্তনুর সঙ্গে আমার একবার কথা হয়েছিল গরু পাচারের ব্যাপারটাই, শান্তনু ওটা হিসেব করে দেখিয়েছে, বোধহয় 6,500 বা কত মানুষ না জড়িত থাকলে ওই স্কেলের একটা ইন্ডাস্ট্রি চালানো যায়, ইটস অ্যান ইন্ডাস্ট্রি। যাই হোক, সেগুলো কিন্তু মানুষকে প্রত্যক্ষভাবে এফেক্ট করে, যেরকম ভাবে এইটা করে চাকরির ক্ষেত্রে করেছে। এই সমস্ত নানা জিনিস আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়েছে। এগুলো তো বিশ্বাসের ব্যাপার, তো কত শতাংশ কার জন্য কি ভোট দিয়েছে তো বলা যাবে না। আমি আবার বলবো, সোফিয়া, ডিটেল রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বাংলার মানুষের উপর যে ভরসা সারা দেশের মানুষ রেখেছিল, আপাতত সেটা বাংলার মানুষের দায়িত্বটা বহন করতে না পেরে থাকে, তাহলে সেই দায়িত্বটা বাকি সকলকেই নিতে হবে। আমরা জানি না কি অন্য, আমরা শুধু পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছি, অদ্ভুত রেজাল্ট হয়েছে তামিলনাড়ুতেও, আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। যাই হোক, আজকে